তো রসায়নের প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায় আছে পর্যাবৃত্ত ধর্ম, সেটার অনুধাবনমূলক প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। তো প্রথম প্রশ্ন চলে যায় আসো। প্রথম প্রশ্ন হচ্ছে কার্বন ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করলেও সিলিকন করে না। আচ্ছা, ওরা আগে থেকে কেন এক্সপেক্ট করতেছে যে কার্বন যেটা করে সিলিকন কেন সেটা করবে? এর কারণ হইতেছে, তুমি যদি পিরিয়ডিক টেবিলের দিকে তাকাও, এই পিরিয়ডিক টেবিলে যেটা লক্ষ্য করতে পারবা যে কার্বন সিলিকন, যে তোমার কার্বন আর সিলিকন একই গ্রুপের, দেখছো? যেহেতু এটা একই গ্রুপের মধ্যে, আমরা অলওয়েজ এক্সপেক্ট করি কি যে একই গ্রুপের সব অণুগুলো সেম টাইপের ধর্ম প্রদর্শন করবে। এটাই তো মেইন উদ্দেশ্য আমার এই পিরিয়ডিক টেবিলটা আনার। তো এরা গ্রুপ সেম, তাই আমরা এক্সপেক্ট করতেছি যে এদের প্রপার্টিও সেম হবে, প্রপার্টি বা ধর্ম এটাও সেম হবে। তো কার্বনের একটা প্রপার্টি হচ্ছে কি ক্যাটিনেশন। ক্যাটিনেশন জিনিসটা কি? ক্যাটিনেশন হচ্ছে যেরকম কার্বন একটা পর একটা অনেকগুলো যুক্ত হয়ে, অনেকগুলো এরকম পরপর যুক্ত হয়ে একটা বড় শিকল তৈরি করতে পারে, বড় শিকল তৈরি করতে পারে। কিন্তু সিলিকন এই সেম জিনিসটা পারে না। কেন পারে না? কারণ কার্বনের যে বন্ড বন্ড আছে, এই বন্ধনগুলো এগুলো অনেক স্ট্রং হয়। এই এক একটা বন্ডের তোমার শক্তি হচ্ছে 348 কিলোজুল পার মোল। স্ট্রং হওয়ার কারণে যখন কার্বন শিকলটা বড় হইতেছে তখন এটা ভেঙে যায় না, বড় হলে ভেঙে যায় না। কিন্তু সিলিকনের যেহেতু তোমার এই বন্ধনটা অত স্ট্রং না, বন্ধনটা হচ্ছে উইক, মানে ওই কার্বনের তুলনায় উইক, তাই বেশি শিকল বেশি বড় হয়ে গেলে এরা কি হয়, এরকম ভেঙে ভেঙে যায়, ভেঙে যায়। এই জন্য এরা প্রদর্শন করতে পারে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, দুইজনেরই যোজ্যতাও কিন্তু 4, মানে সর্ববহিষ্ঠ কক্ষপথ ইলেকট্রনও 4। কিন্তু ডিফারেন্সটা শুধু তাহলে কোথায়? ডিফারেন্স আসছে শুধু তাদের বন্ডের স্ট্রেংথে, বন্ড কতটা শক্তিশালী কার। কারণ বন্ড বেশি বড় হয়ে গেলে তখন ভেঙে যাইতেছে এগুলা। এই সেম কারণে আছে কার্বনের যে ক্যাটিনেশন ধর্ম, এটার প্রদর্শন তোমরা কোথায় দেখতে পাইছো? এই গ্রাফাইট দেখবা, একটা উদাহরণ হচ্ছে গ্রাফাইট বা ডায়মন্ড। এই ডায়মন্ডে তোমার হচ্ছে এরকম অনেকগুলো কার্বন একসাথে যুক্ত হয়ে ডায়মন্ড তৈরি করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অক্সিজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন আসক্তি বেশি কেন? এদের দুইজনেরই যে যোজ্যতা স্তর, সেখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান। এর সবার বাইরের স্তরে 6টা, সালফারেরও সবার বাইরের স্তরে 6টা। কিন্তু দুটো যদি ইলেকট্রন বিন্যাসটাকে তুমি লক্ষ্য করো, করলে দেখবা এটা হচ্ছে 1s2, 2s2, 2p6। না না, 2p6 না, ওখানে লাস্টে করে থাকবে 4 হবে, 2p4। তো এর লাস্টেরটা কি 2s2 না? তাহলে অক্সিজেনের স্ট্রাকচারটা কেমন হবে? এটা যদি অক্সিজেনের নিউক্লিয়াস হয়, তো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এইটা হচ্ছে তোমার অক্সিজেনের সাইজ। যদি এখন আমরা সালফারকে কনসিডার করি, সালফারের 16, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এটা হচ্ছে 3p4, এখানে 8টা ইলেকট্রন আছে, সরি 6টা ইলেকট্রন আছে, আর এখানে 2p-তে 6টা ইলেকট্রন আছে। তো সালফারের সাইজ হবে কি, এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ছিল এটা 1, এটা 2, n=1, n=2। সালফারের ক্ষেত্রে কি একটা এক্সট্রা আছে না, 3, n=2। ওর ইলেকট্রন বিন্যাসটার দিকে লক্ষ্য করো তো, একটা এক্সট্রা n=3 আছে না? ওই এক্সট্রা n=3-র কারণে ওর বাইরে কি আরও একটা কক্ষপথ নতুন যুক্ত হয়েছে, এটা 3। কিন্তু এখানে ইলেকট্রন কয়টা? 6টা। এর এখানে ইলেকট্রন 6টা। তাহলে ইলেকট্রন ডেনসিটি, ডেনসিটি কিন্তু অক্সিজেনে বেশি আর সালফারে ডেনসিটি কম, ইলেকট্রনের ডেনসিটি। তো ইলেকট্রন আসক্তি বলতে বোঝাচ্ছে যখন একটা ইলেকট্রন এখানে তুমি নতুন করে পুশ ইন করতেছ, ইলেকট্রন এখানে যখন তুমি পুশ করতে যাও, এখানেও কি আছে, ইলেকট্রন আছে না? তো ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে, ধাক্কা দিবে তো, তাই না? তাই এখানে ধাক্কাটা বেশি হবে না, যেহেতু এরা বেশি ঘন হয়ে আছে, ডেনসিটি বেশি। আর এই সালফারের এখানে যখন পুশ ইন করতে যাবে, এখানে ধাক্কাটা কম হবে, কারণ এদের এখানে অনেক জায়গা ফাঁকা আছে, ডেনসিটি কম। তো এই কারণে তোমার অক্সিজেনের থেকে সালফারের ইলেকট্রন আসক্তি, সরি হ্যাঁ, সালফারের থেকে অক্সিজেন অপেক্ষা সালফার ইলেকট্রন আসক্তি এই জন্য বেশি, কারণ সালফার এখানে ইজিলি ইলেকট্রনটা প্রবেশ করায় দিতে পারে। নেক্সট হচ্ছে তোমার দুইটা অ্যাসিড দিছে, তাদের মধ্যে কে বেশি অম্লীয়, কে বেশি পাওয়ারফুল সেটা
আমাকে ডিটারমাইন করতে বলছে। কারণ এরকম কোয়েশ্চেনে কি করবা, কোনো অ্যাসিডের পাওয়ার কেমনে ডিটারমাইন করে? পাওয়ার ডিটারমাইন করে তোমার মেইনলি দুইটা উপায় আছে। প্রথমটা কি? প্রথম উপায় হচ্ছে যে যার সেন্ট্রাল যে মৌলটা আছে, সেন্টারে যে মৌলটা থাকে তার জারণ মান যার বেশি, জারণ মান বেশি হলে অ্যাসিডের স্ট্রেংথ, সে অ্যাসিড তত বেশি পাওয়ারফুল। আর দ্বিতীয় যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে তোমার যদি জারণ মান সেম হয়ে যায়, কখন তো সেম হইতে পারে, ধরো দুইটারই 5 আসলো, তখন কি করবা? তখন যার এই যে সেন্ট্রাল যে মৌলটা আছে তার সাইজ যার ছোট সে বেশি স্ট্রং। এই দুইটা শর্ত মাথায় রেখে তোমরা এই কোয়েশ্চেনটা এখন সলভ করতে আসো। সলভ করতে আসলে আমাদের প্রথমে কি আছে, H3PO4। তো এখানে তোমার হাইড্রোজেনের জন্য কি আসবে, +3। O4-এর এক একটা অক্সিজেনের কত, -2 না? তো -2 কয়টা আছে, 4টা। আর তার সাথে তোমার ফসফরাসের হচ্ছে কি +X। তো কত হয়, সমান সমান টোটাল 0। তাহলে 3 + X -4 দুগুণে 8 সমান সমান 0। এখান থেকে X এর ভ্যালু আসে +5। আর আরেকটা কি দিছে, HNO3। এই দুটাকে আমরা কম্পেয়ার করতেছি। তো এখানে +1 প্লাস নাইট্রোজেনের X প্লাস অক্সিজেনের কত, -2 × 3। সো এটা +1 প্লাস X -6 সমান সমান 0, X সমান সমান এখানেও +5। জারণ মান যেহেতু সমান হয়ে গেছে, তার মানে কি দুটো শক্তি সমান? না, সমান না। এখন আমরা যাব কি নেক্সট, যেই আমাদের ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে সাইজ, সেন্ট্রাল মৌলের সাইজ। এখানে সেন্ট্রাল মৌলটা কি, ফসফরাস। আর এখানে সেন্ট্রাল মৌলটা কি, নাইট্রোজেন। ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে কার সাইজ বড়? পর্যায় সারণীটি তোমার যদি মনে থাকে, এই যে পর্যায় সারণী, এখানে দেখো তোমার ফসফরাস, এই যে নাইট্রোজেন দেখো উপরে আছে, ফসফরাস নিচে। তার মানে এর সর্বস্থ কক্ষপথ হচ্ছে 2, যেহেতু 2 নম্বর পর্যায়ে এর সর্বস্থ 3। তার মানে এর যদি এরকম 2টা কক্ষপথ থাকে নাইট্রোজেনের, তাহলে ফসফরাসের এরকম 3টা আছে। তাহলে সাইজে কে বড়, ফসফরাস বড় না? তো এইটা যেহেতু আমরা ডিসাইড করছি, এখন আসো ব্যাক আসি। তাহলে সাইজ বড় ফসফরাসের, নাইট্রোজেনের ছোট। আমরা এখানে সম্পর্ক কি দেখছিলাম, যে সাইজ ছোট হইলে সেটা স্ট্রং। তাহলে কার সাইজ ছোট, নাইট্রোজেনের। তাহলে এটা হবে কি স্ট্রং, নাইট্রিক অ্যাসিডটা তার মানে বেশি স্ট্রং। এইভাবে ডিটারমাইন করবো। এখান থেকে MCQতেও আসে, অনেক সময় দেখবো যে সৃজনশীলেও দিয়ে দিছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কি, বেরিলিয়াম ডাইক্লোরাইড এরা ডাইমার গঠন করে। ডাইমার মানে কি, এটা হচ্ছে মনোমার, এইটা হচ্ছে তোমার ডাইমার। তারপরে এরকম যদি চলতেই থাকে অনেকগুলো, তাহলে এটা কি, পলিমার। মনোমার, ডাইমার, পলিমার, এটা বুঝলাম। ডাইমার মানে কি, দুইটা বেরিলিয়াম ক্লোরাইড অণু একসাথে থাকবে। এখন এটা বলতে কি বোঝাচ্ছে, এই যে তোমার এখানে একটা বেরিলিয়াম আছে, এদিকে একটা ক্লোরিন আছে, এদিকে একটা ক্লোরিন আছে। এখানে ধরো আরেকটা বেরিলিয়াম আছে, তারও এরকম আছে, দুইটা বেরিলিয়াম আছে। এই ক্লোরিন কি করে, এর তোমার ইলেকট্রন থাকে টোটাল 8টা হয়ে গেছে। তো এর যে দুইটা ইলেকট্রন আছে, এই দুটাকে বেরিলিয়ামকে দিয়ে দেয়। আর এই সেমভাবে এইখানে যে আছে, এও এর দুটো ইলেকট্রনকে এই বেরিলিয়ামকে দিয়ে দেয়। দিলে এইখানে যে বন্ধনটা তৈরি হলো, এটা একটা স্পেশাল টাইপের বন্ধন। কিন্তু এই যে এই বন্ধনগুলা, এইগুলোকে তোমার বলে সন্নিবেশ বন্ধন। মানে যে সমযোজী, কিন্তু এখানে কি সমযোজী ইউজুয়ালি কি হয়, ইলেকট্রন শেয়ার হয়। এই ক্লোরিন একটা দিবে, বেরিলিয়াম একটা দিবে, এটা নিয়ম। কিন্তু এইখানে ক্লোরিনই দুইটা দিয়ে দিতেছে বেরিলিয়ামকে। আর এটা কেন দিতে পারতেছে জানো, কারণ বেরিলিয়ামের এখানে তোমার সব অণুকে অষ্টক পর্যন্ত পূরণ করতে পারে, রাইট? তো বেরিলিয়াম এখানে আছে কয়টা, বেরিলিয়ামের এখানে তোমার আছে দেখো 1টা 2টা 3টা 4টা আছে টোটাল। তো আরও নিতে পারবে, অষ্টক পূরণ করার জন্য আরও 4টা ঘর ফাঁকা আছে, তাই 2টা নিতে পারে। তো এখানে এটা লিখবা যে বেরিলিয়ামের অষ্টক সংকোচন আছে, মানে অষ্টক পূরণ হয়নি আর কি, মানে অষ্টক ফাঁকা আছে। তাই ও এই ক্লোরিন থেকে 2টা ইলেকট্রন নিয়ে কি বন্ধন তৈরি করে, সন্নিবেশ বন্ধন গঠন করে। আর এই স্ট্রাকচারটা কেমন, এই যে এরকম, শেষ। 2টা বেরিলিয়াম ক্লোরাইড অণু একসাথে থাকে। নেক্সট কোয়েশ্চেন, নাইট্রোজেন পেন্টা অক্সাইড কেমনে গঠন করে, মানে 5টা অক্সাইড 2টা নাইট্রোজেন। তো এই যে নাইট্রোজেন পেন্টা অক্সাইড, এখন অক্সিজেনের তোমার যোজ্যতা কত, 2 না? নাইট্রোজেনের যোজ্যতা কত, 5। এটাই আমরা এখানে এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ করে এভাবে জাস্ট লিখছি। কিন্তু এটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, নাইট্রোজেন তোমার সবার বাইরে তাহলে কতগুলো ইলেকট্রন থাকে বা কতগুলো হাত থাকে, 5টা হাত থাকে।
তো এখানে দুইটা হাত দিবা, এদিক দুইটা দিবা, এখানে একটা দিবা। ওকে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দিলা। সেম আরেকটা নাইট্রোজেন দিবা, এরও উপরে দুইটা, এই ডান দিকে দুইটা, এরও আরেকটা হাত ফাঁকা। তাহলে আমাদের অক্সিজেন কয়টা হইলো? 1 2 3 4, এদিকে দুইটা, এদিকে দুইটা, টোটাল 4টা। আরেকটা দিতে হবে না 5টা করতে, এটা এখানে দিয়ে দিলা, শেষ। তাহলে এখানে যেটা মেনটেন হইলো যে অক্সিজেনেরও দুইটা হাত সব জায়গায় আছে, নাইট্রোজেনেরও 5টা হাত আছে, বুঝছো? তো এইভাবে স্ট্রাকচারটা দেখতে এরকম, তোমার এই ফিগারটা অ্যাটলিস্ট ড্র করে দিতে হবে। তো এইখানে দেখো যে এই একটা নাইট্রোজেন সে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হইতেছে? 3টা অক্সিজেনের সাথে টোটাল যুক্ত হইতেছে, তাই না? অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। এই একটা অক্সিজেনের সাথে সে কি ডাবল বন্ডে যুক্ত হইতেছে, একটার সাথে ডাবল, আর একটার সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত হইতেছে। এটা লিখবা যে একটা নাইট্রোজেন দুইটা অক্সিজেনের সাথে, এই দুইটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড আর একটার সাথে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত হয়। আর এই বন্ধনগুলো কেমন? সমযোজী। বাস এইটুকু যদি তুমি ব্যাখ্যা করতে পারো তাইলেই তুমি 2 পেয়ে যাবা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড এই যৌগে কি কি বন্ধন বিদ্যমান? আচ্ছা, বুঝছি, এটা তোমাদের জটিল যৌগের টপিক থেকে দিছে। জটিল যৌগ বুঝবা কেমনে? এখানে দেখো তোমার থার্ড ব্র্যাকেট আছে, এই কালিতে এতটা বোঝা যাচ্ছে না। থার্ড ব্র্যাকেট দেখছো? থার্ড ব্র্যাকেট থাকা মানে এটা তোমার জটিল যৌগ। তো এটার গঠনটা এক্স্যাক্টলি দেখতে কেমন তোমাদেরকে একটু আমি দেখাই। এটাকে তুমি ফার্স্টে 2 ভাগে ভাগ করবে, একটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, এই যে সিলভার, ডায়ামিন সিলভার, এটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, আর একটা পার্ট কি অ্যানায়ন ক্লোরাইড। তো ক্যাটায়নের তোমাকে কি কি জিজ্ঞেস করছে যে যৌগে কি কি বন্ধন আছে? তো ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানে কি ধরনের বন্ধন থাকে? আয়নিক বন্ধন না? তো আমাদের এই যে 1 নম্বর অ্যান্সার হচ্ছে কি, এই যে আয়নিক বন্ধন আছে। আয়নিক কয়টা আছে? একটা, শেষ। এবার আরও কি কি আছে সেটা একটু খুঁজি। তুমি যদি এই NH3টাকে নাও, NH3, এই NH3-র মধ্যে কি আছে? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনগুলো যুক্ত আছে না এইভাবে, 3টে হাইড্রোজেন। তাহলে এখানে কয়টা সমযোজী বন্ধন? এগুলো সব সমযোজী বন্ধন না? তো এখানে তোমার 3টা সমযোজী বন্ধন। বাট তোমার এখানে যেটা লক্ষ্য রাখতে হবে, এটা আছে কয়টা? এই অ্যামিনোমূলক আছে কয়টা? 2টা। তাহলে টোটাল সমযোজী বন্ধন কয়টা? 6টা। তো এখানে যে সমযোজী লিখবা 6টা। এরপরে আরেকটা স্পেশাল বন্ধন আছে, সেটাকে বলে তোমার সন্নিবেশ বন্ধন। এই টাইপের স্ট্রাকচারগুলোতে তোমার এইটা হচ্ছে কি হয়, এই জটিল যৌগের স্ট্রাকচারে এটা হয় হচ্ছে মেটাল, এটাকে বলে লিগ্যান্ড। এই প্রত্যেকটা লিগ্যান্ড, ধরে যে সিলভারের এদিক থেকে একটা লিগ্যান্ড আসবে, এদিক থেকে একটা লিগ্যান্ড আসবে, এই NH3 এদিক থেকে একটা আসবে, এদিক থেকে একটা আসবে। এরা এই যে তোমার এদিকে একটা, এদিকে একটা, 2টা সন্নিবেশ বন্ধন তৈরি করে। যেহেতু 2টা NH3, যদি 3টে NH3 হইতো তাহলে 3টা সন্নিবেশ বন্ধন তৈরি করতো। তাহলে এখানে আরেকটা হচ্ছে কি, এই স্পেশাল কেস সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন কয়টা? 2টা, যেহেতু এখানে তোমার 2টা লিগ্যান্ড আছে, শেষ। এইভাবে এটার অ্যান্সার করবো। এরকম কোয়েশ্চেন কিন্তু ইউজুয়ালি MCQ-তেও আবার আসে, আমি দেখছি প্রায় রিপিট হইতে। তো MCQ-র জন্য একই সাথে তোমাদের পড়াটা হয়ে গেল আশা করি। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় কেন? আচ্ছা, পর্যায় সারণীতে আমরা যদি একটু ডি ব্লকের দিকে লক্ষ্য করি, এই যে পর্যায় সারণী, আর এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডি ব্লক, তাই না? ডি ব্লকের প্রথমটাতেই চলে আসি, স্ক্যান্ডিয়াম 21। একে নিয়ে একটু যদি আমরা দেখি যে আদৌ অবস্থান্তর কিনা। তো এই যে স্ক্যান্ডিয়াম 21, এর ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? যে আর্গনের 18, এরপরে কি 4s আর 3d, এই 2 যাবে 4s এ, 1 যাবে 3d-তে, এইভাবে হিসেব করা হয় সাধারণত। এই যে 4s2 3d1। এখন অবস্থান্তর মূলক কাকে বলে? তোমার সেই সব ডি ব্লক হইতে হবে, ঠিক আছে, কিন্তু ডি ব্লকের মধ্যে হইলেই হবে না। ফার্স্ট অফ অল মূলটাকে ডি ব্লকের মধ্যে হইতে হবে, এরপরে সেটার স্টেবল আয়নটা নিতে হবে, স্টেবল আয়ন। এখন স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন কি হবে? স্ক্যান্ডিয়াম 3+, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন। তার মানে 3টে ইলেকট্রন চলে যাবে, দ্যাট মিনস আর্গন 18, 3d আর 4s থেকে 2টা চলে গেলো, 3d থেকেও একটা চলে গেলো, শেষ। 3d আর 4s এর দিকে যদি এখন তোমরা লক্ষ্য করো তাহলে বুঝে যাবা যে এদের যে স্টেবল আয়ন ছিল অবস্থান্তর মূল হওয়ার জন্য, সেই স্টেবল আয়নে তোমার এই ডি অরবিটালে
1 থেকে 9টা থাকতে হবে, কিন্তু এখানে কি আছে 1 থেকে 9টা? দেখো তো, এখানে কেবল 0 আছে, তার মানে এটা অবস্থান্তর মৌল না। তাই আমরা বলতে পারি যে সব ডি অরবিটাল মৌল অবস্থান্তর মৌল না, বরং ডি অরবিটালের স্টেবল আয়নটা আমাদের নিতে হবে, তারপরে দেখতে হবে যে সেটাতে ডি অরবিটালটা আংশিক পূর্ণ কিনা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা কয়েকবার আসছে তাই দিলাম, সাধারণত সোডিয়াম 2+ গঠিত হয় না কেন? আমরা কি সোডিয়াম প্লাস দেখছি, বাট সোডিয়াম 2+ কেন আমরা কখনো দেখি নাই, তাই না? এটার জন্য আমরা একটু পর্যায় সারণীর দিকে যাই। এখন দেখো, এই যে তোমার সেই পিরিয়ডিক টেবিল, সোডিয়াম কোথায় দেখো তো, এই যে এইখানে সোডিয়াম। সোডিয়ামে কি হয়েছে, তোমার এই 2 যে অরবিটালটা আছে সেটার ফিল্ড, 2 অরবিটালের ফিল্ড, তারপরে এই 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 পজিশনটার মানে হচ্ছে কি 3d1, সরি 3s1 আছে ওর। তো এর সব মৌল কি চায়, এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, তার মানে এ যাইতে চাবে এই জায়গায়। এই জায়গায় যাওয়ার জন্য কি করা লাগে, একটা ইলেকট্রন জাস্ট ছেড়ে দিলেই হয়ে গেল না? এটা ইলেকট্রন কয়টা, 10টা। সোডিয়ামের ইলেকট্রন কয়টা, 11টা। তো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে 10টা হয়ে যাবে। এবার আসো বোর্ডে আসি। তো এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখবো, যে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1 ছিল, এই 1টা কাটা, 1টা চলে গেছে প্লাস হওয়ার কারণে। তো এখন যে ইলেকট্রন কনফিগারেশন দেখতেছি, ইলেকট্রন বিন্যাস, এটা কি নিষ্ক্রিয় গ্যাসের না? তাই সোডিয়াম প্লাসটা আমরা দেখতে পাই। নিষ্ক্রিয় গ্যাস কি অনেক স্থিতিশীল না, স্থিতিশীল বা স্টেবল না অনেক? তো এর থেকে তুমি যদি আরো একটা ইলেকট্রন বের করে নিতে চাও, এর থেকে যদি আরো একটা ইলেকট্রন বের করে নিতে চাও, তখন অনেক বেশি শক্তি দিতে হবে, এই এনার্জি অনেক বেশি দিতে হবে, যেটা বাস্তবে প্র্যাকটিক্যাল না, যেটা বাস্তবিক না। তাই সোডিয়াম 2+ গঠিত হয় না। এখানে যদি তোমার এরকম বলতো যে ম্যাগনেসিয়াম 2+ হয়, কিন্তু ম্যাগনেসিয়াম 3+ হয় না কেন? এই সেম রিজন, ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস কি নিষ্ক্রিয় গ্যাসের সমান, এই সেম হয়, কিন্তু ম্যাগনেসিয়াম 3+ হলে নিষ্ক্রিয় গ্যাস থেকে আরো একটা ইলেকট্রন বের করে নিতে হয়, যেটার জন্য অনেক বেশি এনার্জি দেওয়া লাগে, যেটা পসিবল না। শেষ। তো ব্যাখ্যাগুলো সেম টাইপের দিবা, বেসিক সব সেম। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, HCl যে অণু আছে, HCl অণুতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না কেন? আচ্ছা, হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার জন্য তোমার একটা মলিকিউলে এই একটা ধরো অ্যানায়ন থাকা লাগে, যে অনেক তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মক যে অনেক, তার সাথে থাকা লাগে কি হাইড্রোজেন। তাহলে এ এ ঋণাত্মক, এ পজিটিভ, এইভাবে করে দুইটা পোল তৈরি হয়। এই সেম অণু তো তোমার একটা না, এখানে অ্যাভোগাড্রো সংখ্যক বা আরও অসংখ্য আছে। তো এইখানে কি হবে, এই প্লাস এই মাইনাস, এই দুটার মাঝে এক ধরনের অ্যাট্রাকশন হবে, তো এই যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তো এই এই হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার জন্য এই যে অ্যানায়নটা আছে, সেটা তোমার কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। প্রথমটা হচ্ছে কি আকারে অনেক ছোট হতে হয়, আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যে আম, তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হতে হয়, মানে অনেক ইলেকট্রোনেগেটিভ হতে হয়, তাইলেই তো পোল তৈরি করতে পারবে, তাই না? তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হতে হয়। এক্সাম্পল স্বরূপ তোমাকে দেখাইতে পারি আমি হাইড্রোজেন ফ্লোরাইড। এটা তো ক্লোরাইডের হয় না বলছে, কিন্তু ফ্লোরাইডের হয়। কেন? কারণ এই যে হাইড্রোজেন যে ফ্লোরাইডটা আছে, ফ্লোরিন আর এই যে হাইড্রোজেন, ফ্লোরিন অনেক তড়িৎ ঋণাত্মক আর অনেক ছোট। কারণ তুমি পিরিয়ডিক টেবিলের দিকে, আচ্ছা হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড একসাথে তোমাকে দেখায়, এ আংশিক পজিটিভ, এ আংশিক নেগেটিভ, এও আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ। বাট ক্লোরিনের ব্যাপারে কি, এর এর তড়িৎ ঋণাত্মকতা কম, আর ছেড়ে গেল খেলার দিকে, এর তড়িৎ ঋণাত্মকতা কম, আর এর তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের অনেক বেশি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, ক্লোরিনের তোমার এদিকে 3। সেকেন্ডলি, ফ্লোরিন আকারে ছোট আর ক্লোরিন আকারে বড়। পর্যায় সারণীর দিকে একটু তাকাও, তাহলে বুঝতে পারো। এই যে এখানে দেখো, ফ্লোরিন হচ্ছে এইটা, আর ক্লোরিন কি তার নিচের ধাপে, তার মানে ফ্লোরিনে যদি এরকম 2টা ঘর থাকে, ক্লোরিনে এরকম 3টা ঘর, তো ক্লোরিন আকারে বড়।
আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আকারে ছোট হতে হবে। তো এই যে এটা আকারে কি ছোট ক্লোরিন? ছোট না। তাই এখানে হাইড্রোজেন বন্ধন দেখা যায় না। কিন্তু ফ্লোরিনকে আকারে ছোট, তাই এখানে হাইড্রোজেন বন্ধন দেখা যায়। তো এরকম এইভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এটার সাথে আরেকটা নেগেটিভ, সরি এখানে এটার সাথে পজিটিভ, এটার সাথে আবার একটা নেগেটিভ, এরকম করে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। কোশ্চেন হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে কেন? এটা কিন্তু অনেকটা যে বেরিলিয়াম ক্লোরাইড কেন গঠন করে, সেম রিজনে কেন করে বলো তো? বেরিয়াম ক্লোরাইড কেন করতেছিল বেরিলিয়াম ক্লোরাইড? কারণ এটা অষ্টক। অষ্টক কি ছিল বলো, তোমরা বলার ট্রাই করো। ওর অষ্টক সংকোচন ছিল, মানে 8টা ইলেকট্রন তো রাখতে পারে, কিন্তু 8টার থেকে কম ছিল। তো এইখানেও সেম। অ্যালুমিনিয়াম কি 3+ হয় না অ্যালুমিনিয়ামের? তো অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন থাকবে। আকাই, এই যে একটা অ্যালুমিনিয়াম, এই যে 3টা ক্লোরিন। এখন আরো একটা অ্যালুমিনিয়াম নাও, এই যে 3টা ক্লোরিন। এখন এই অ্যালুমিনিয়ামে থাকতে পারে 8টা, কিন্তু ইলেকট্রন আছে অ্যাকচুয়ালি কয়টা? এই 1 2 1 2 1 2 6টা আছে। তো অষ্ট সংকোচন, তো আমার আরো 2টা লাগবে, সেটা কোথা থেকে নিবে? এই পাশে ক্লোরিন থেকে। তো ক্লোরিনের মধ্যে 2টা ইলেকট্রন থাকে, 6টা থাকে, তো এই ক্লোরিনে যে একে দিয়ে দেয় ইলেকট্রন। আর এই বন্ধনটাকে কি বলে? আগের কোশ্চেনে বলছিলাম সন্নিবেশ সমযোজী বন্ধন। এই ওয়ার্ডগুলো যাতে অ্যান্সারের মধ্যে থাকে, সন্নিবেশ বন্ধন থাকে। আর এই ক্লোরিন দেবে একে। এখন এখানে 2টা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণু আছে, সো ডাইমার গঠন করছে। তো কেন করে? এই যে অষ্টক সংকোচনের কারণে। কিভাবে করে? সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে। তো আমাদের এখন যে কোশ্চেনটা সলভ করব এটা হলো যে শঙ্কর অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করতে পারে না কেন? কারণ তোমার এই যে শঙ্কর অরবিটাল যেটা আছে, হাইব্রিডাইজড অরবিটাল, এইটা ধরো একটা শঙ্কর অরবিটাল, এইটা একটা শঙ্কর অরবিটাল, ঠিক আছে? এরা শঙ্কর অরবিটালগুলো কি হয়, এইভাবে মুখোমুখি আসে, ঠিক আছে? একই এক্সিস বরাবর মুখোমুখি আসে, এসে এদের মধ্যে যে ওভারল্যাপ হয়েছে না এই রিজিয়নটা, এই রিজিয়নটা, এটাকে বলে তোমার মুখোমুখি অধিক্রমণ। মুখোমুখি অধিক্রমণ। তো শঙ্কর অরবিটাল যারা আছে তারা কেবলমাত্র মুখোমুখি অধিক্রমণ করতে পারে। আর যে পাই বন্ধন আছে, পাই বন্ধনে হয় কি, ধরো তুমি এই মলিকিউলে এই একটা পি অরবিটাল, এই মলিকিউলে এই একটা পি অরবিটাল, এরা দুইটা এরকম তোমার কাছাকাছি আসতে থাকে আস্তে আস্তে, বুঝছো? এদিকে এদিকে আসতে থাকে। তো আসার পর এরা দুইটা পরস্পরের সাথে পাশাপাশি অধিক্রমণ করে। ধরো এটা একটু এদিকে আসবে, এটা একটু এদিকে আসবে, আর এটা ওইদিকে একটু এদিক যাবে, এটা ওইদিকে একটু এদিক যাবে। এই যে এই অধিক্রমণটাকে বলে, বা এই ওভারল্যাপিংটাকে বলে পাশাপাশি। এই পাশাপাশি অধিক্রমণটা করলে যেই বন্ধন গঠন হয় সেটা হচ্ছে পাই বন্ধন। আর মুখোমুখি অধিক্রমণে গঠিত হয় সিগমা বন্ধন। আর শঙ্কর অরবিটাল পারে কেবল মুখোমুখি অধিক্রমণ, তাই এরা পাই বন্ধন করার জন্য যে পাশাপাশি অধিক্রমণ হয় সেটা হয় না, তাই এরা তোমার পাই বন্ধন গঠন করতে পারে না, বুঝছো? তাহলে মেইন রিজনটা হচ্ছে কি এইটাই, এই মুখোমুখি অধিক্রমণটা। আর পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অধিক্রমণ। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেন এবার যাই। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে সাধারণত অ্যানায়ন কর্তৃক ক্যাটায়নের পোলারায়ন হয় না কেন? তার মানে উল্টাটা হয়, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের। এখন পোলারায়নের কিন্তু অলরেডি একটা প্রশ্ন সলভ করাইছি, ওখানে ব্যাখ্যা করছিলাম, সম্ভবত এই ক্লাসে অথবা আগের ক্লাসে জ্ঞানমূলকে। তো পোলারায়নটা অ্যাকচুয়ালি কী বোঝায়? তোমার যখন একটা এই বড় সাইজের অ্যানায়ন আসে, যখন একটা তোমার বড় সাইজের অ্যানায়ন আসে আর একটা ছোট সাইজের ক্যাটায়ন আসে, ক্যাটায়ন অ্যানায়ন কোথায় থাকে? প্লাস মাইনাস আয়নিক যৌগের মধ্যে তোমার ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে। এখন আয়নিক যৌগ গঠনের সময় যখন একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন খুব কাছাকাছি আসে, তখন এই বড় সাইজ এইগুলো কি তোমার নেগেটিভ চার্জ না, ইলেকট্রন মেঘ না? এই ইলেকট্রন ডেন্সিটি, ইলেকট্রন মেঘ, ইলেকট্রন মেঘ কি নেগেটিভ চার্জ যুক্ত। আর ক্যাটায়নের এখানে ভিতরে ছোট একটা নিউক্লিয়াস আছে, অ্যানায়নেরও নিউক্লিয়াস আছে প্রত্যেকের। তা এর এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জগুলোকে এর দিকে টানে,
এই ক্যাটায়নের যে নিউক্লিয়াস সেটা এই নেগেটিভ চার্জের ইলেকট্রন মেঘকে ওর দিকে টানলে তোমার এটা শেপটা একটু ধরো বিকৃত হয়ে যায়। বিকৃত হয়ে কেমন হয় সেটা তোমাকে দেখে দাঁড়ো। ঘটনাটা খালি বোঝার চেষ্টা করো, পরে তো তুমি লিখতে পারবা নিজের ভাষায়, আগে বুঝে নাও। এই যে এটা শেপটা গোল থেকে এরকম হয়ে যায়, কারণ এই প্লাসগুলোকে এইদিকে, মাইনাসগুলোকে এই ইলেকট্রন মেঘকে ক্যাটায়নের যে নিউক্লিয়াস সে ওইদিকে টেনে নিছে। তাই এটাকে তোমার বলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। অ্যানায়নের বিকৃতি, কারণ অ্যানায়নের শেপ কি বিকৃত হয়ে গেছে না, আগে সার্কুলার ছিল এখন এরকম হয়ে গেছে। এই জন্য এইটাকে তোমার বলে হচ্ছে পোলার আয়ন। কিন্তু এখানে দেখো কোশ্চেনে বলছে কি অ্যানায়ন কর্তৃক ক্যাটায়নের হয় কিনা, মানে এই অ্যানায়নটা উল্টা ক্যাটায়নকে এর দিকে টানে কিনা, টেনে এই ক্যাটায়নের এরকম বিকৃতি হয় কিনা। না, ক্যাটায়নের কিন্তু হয় না পোলার আয়নের মধ্যে। তো এইটুকু যদি তুমি জাস্ট লিখতে পারো আর এই ছবিটা জাস্ট যদি আঁকাই দিতে পারো তাহলে তোমার যথেষ্ট, এর থেকে বেশি কিছু তোমার লেখা লাগবে না। জিঙ্ক ধাতু রঙিন যৌগ গঠন করে না কেন? এখন রঙিন যৌগ কারা গঠন করে এটা তো আগে জানতে হবে। রঙিন যৌগ গঠন করে তোমার অবস্থান্তর ধাতুরা। এখন তোমাকে আমি অলরেডি আগে কোয়েশ্চেনে অবস্থান্তর ধাতু কাদেরকে বলবো সেটা তোমাকে শিখাই আসছি, যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল না। এই জিঙ্ক কিন্তু ঠিকই ডি ব্লক, কারণ জিঙ্কের ইলেকট্রন প্রোটন কয়টা, 29টা মেবি। কপার জিঙ্ক না, সরি, জিঙ্কের 30টা। তো এ কিন্তু ডি ব্লক, কিন্তু এই রঙিন যৌগ গঠন করে না কারণ অবস্থান্তর না। এখন কেন না? অবস্থান্তরের শর্ত কী কী ছিল? ফার্স্ট অফ অল ডি ব্লক হইতে হবে। জিঙ্ক কি ডি ব্লক? হ্যাঁ, ডি ব্লক। তারপরে কি যে স্টেবল আয়নে ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 থাকতে হবে। এইখানে এসে তোমার জিঙ্ক মাইর খেয়ে যায়। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এমনিতে কত? এই যে আর্গন 18, আর আছে কয়টা, 12টা। তো এখানে 4s আর এই যে 3d, তো 4s এর 2 আর 3d-তে 10, শেষ। তো দুইটা ইলেকট্রন যখন তোমার জিঙ্কের চলে যায়, জিঙ্কের স্টেবল আয়ন কোনটা? এই যে এটা হচ্ছে জিঙ্কের স্টেবল আয়ন, জিঙ্ক 2+। দুইটা ইলেকট্রন গেলে কই থেকে যাবে? একদম বাইরে থেকে যাবে না? তো এই ইলেকট্রন বিন্যাসটাকে নিয়ে এর সর্ববহিষ্ঠ কক্ষপথ কে? এই 4s। তো 4s থেকে দুইটা ইলেকট্রন সরে যাবে, 4s0। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এই D1 থেকে 9 আছে কিনা। না, এই যে ডি দেখো 10 আছে, তাই অবস্থান্তর না, তাই রঙিন যৌগ গঠন করে না, শেষ। আচ্ছা, অবস্থান্তরদের কিন্তু আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পরিবর্তনশীল জারণ মান তোমার দেখায়। পরিবর্তনশীল জারণ মান মানে কখনো 3+, কখনো 4+, কখনো 2+, ফিক্স না, পরিবর্তনশীল দেখায়। এবারে কোশ্চেনটা দেখো, যে অক্সাইডের ধর্ম থেকে দিছে যে স্ট্যানাম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। উভধর্মী হইলে মানে কি? তার মানে এ একই সাথে অ্যাসিড একই সাথে আবার এ বেজের মতো কাজ করে, তাই এ উভধর্মী, কারণ দুইটা বৈশিষ্ট্য আছে। তো অ্যাসিড কি করে? অ্যাসিড তোমার দেখবা যে অ্যাসিড বেইজের সাথে বিক্রিয়া করে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ পানি, তাই না? 9-10-এ পড়ে আসছো। তো এখন এইটা যদি অ্যাসিড হয়, স্ট্যানাম অক্সাইড, তো এ যদি অ্যাসিড হয়ে থাকে এ কি করবে আমাকে একটু বলো তো। স্ট্যানাম অক্সাইড যদি অ্যাসিড হয়ে থাকে, অ্যাসিড হয়ে থাকলে কি এটা বেইজের সাথে বিক্রিয়া করবে না? বেইজ ধরো দিলা যে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ পানি। তো এ তোমার যে লবণটা তৈরি করে এটা মুখস্থ রাখবা, যে সোডিয়াম স্ট্যানাম এই অক্সাইড, এইভাবে এই লবণ আর এই পানি তৈরি করে। তার মানে এই স্ট্যানাম অক্সাইডটা কি? একটা অ্যাসিড, শেষ। এটা প্রমাণ হইল যে এটা অ্যাসিডিক। এবার কি, যেহেতু বলছে উভধর্মী, তার মানে বেসিকও হবে। এখন বেস কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই সেম লবণ পানি তৈরি করে। তো এটাকে যদি এখন একটা অ্যাসিডের সাথে দাও, যে HCl একটা অ্যাসিড দাও, তাহলে বিক্রিয়া করে কি করবে? স্ট্যানাম ক্লোরাইড তৈরি করবে প্লাস H2O তৈরি করবে, শেষ। সেম আগের লবণ পানি, তার মানে এ একটা অ্যাসিডও আবার একই সাথে একটা বেইজও, এই জন্য এ উভধর্মী। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি আবার ধনাত্মক কেন? তার মানে এর যে তোমার ডেল ই আছে প্রথমটা 1, এটা কি? ঋণাত্মক। ইউজুয়ালি কিন্তু ঋণাত্মকই হয়, এটাই তোমার নর্মাল কেস যে ঋণাত্মক হবে। কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন, পজিটিভ কেন, এই অ্যাবনর্মালটা কেন? কারণ তোমার অক্সিজেনের দিকে যদি লক্ষ্য করো, ওর ইলেকট্রন কয়টা থাকে? 8টা না?
তখন ও যখন তোমার, আর অক্সিজেনের সবার কাছের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নিয়ন। নিয়নের ইলেকট্রন কত? 10 না? তো অক্সিজেন যখন একটা ইলেকট্রন নেয় তখন সে অক্সিজেন মাইনাস তৈরি হয়, এর ইলেকট্রন কয়টা? 9টা। নর্মাল। সো এর হচ্ছে, এর প্রথম ইলেকট্রন আসক্তি হচ্ছে নেগেটিভ, যা হওয়ার কথা ছিল তাই। কিন্তু এই দ্বিতীয় ইলেকট্রন আসক্তি মানে কি? এই অক্সিজেনটাকে আরও একটা ইলেকট্রন দিলা, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। দিলে সে কি হলো? অক্সিজেন 2 মাইনাস, অ্যান্ড দিস ইজ 10। এই যে 10, 10 কার ইলেকট্রন বিন্যাসের সমান? এই কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের। এই কারণে এই সেকেন্ডটা তোমার পজিটিভ, বুঝছো? এই সেম কারণে দেখবে ইলেকট্রন বিন্যাসে তোমার ডিফারেন্সেস আসে বা ডিসক্রিপেন্সিস আসে। আবার এই একই কারণে এই ইলেকট্রন অ্যাফিনিটি বা তোর ইলেকট্রন আসক্তিতেও তোমার পার্থক্য আসতেছে, যে এই নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেটা সবাই অর্জন করার টেন্ডেন্সি দেখায় থাকে ইউজুয়ালি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখানেই দেখো অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো এখন ইলেকট্রন আসক্তিতে কি ইলেকট্রন আমরা দিতেছিলাম, এখন ইলেকট্রন বের করব। তো আসো আগে দেখি অক্সিজেন আমার আছে কয়টা? 8টা। তো এর থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করে নিই, মাইনাস একটা ইলেকট্রন যদি বের করে নিই, তাহলে অক্সিজেন কয়টা হবে? 7টা। আর এটার ইলেকট্রন বিন্যাস কেমন দেখো তো? 1s2, 2s2, 4টা হয়েছে 2p3। এইবার দেখো তুমি বুঝে যাবে অ্যান্সার। এই 2p3 যেটা আছে এটা কি অর্ধপূর্ণ না? অর্ধপূর্ণ না, তার মানে কি এটা স্টেবল না? এ স্টেবল হওয়ার কারণে এর শক্তি এইখান থেকে নড়তে চাবে না, তাই এর যে আয়নীকরণ শক্তি সেটা অনেক বেশি হবে, অনেক বেশি শক্তি তখন দেয়া লাগে এর। এই জন্য এর আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি বেশি। আর ফ্লোরিন যে আছে, ফ্লোরিনের কি লিখছে? ফ্লোরিনের নর্মাল, ফ্লোরিনের প্রথম। ফ্লোরিন যে 9 আছে, তার থেকে যদি একটা ইলেকট্রন সরাই নিতে চাও, তো তার আগে ইলেকট্রন বিন্যাসটা দেখো তো কি আছে? 1s2, 2s2, 2p5। এটা কি অর্ধপূর্ণ মানে বা পরিপূর্ণ? মানে p6 বা p3 একটাও কিন্তু না। তাই এর ইলেকট্রন শক্তি নর্মাল, অত বেশি শক্তি দেওয়া লাগে না। কিন্তু এ যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় আছে, এ স্টেবিলিটি থেকে নড়তে চাচ্ছে না, তাই এর আয়নীকরণ এনার্জি বেশি। নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? মানে কি, মানে এরা সহজে ভাঙতে চায় না। মানে নাইট্রোজেন অণু তোমার কীভাবে থাকে? দুইটা নাইট্রোজেন ট্রিপল বন্ড দিয়ে থাকে। তো ফার্স্টেই বলবা যে এর কয়টা বন্ড আছে? 3টা বন্ড আছে। 3টা বন্ড থাকার কারণে এর বন্ড অনেক স্ট্রং, তো এইটার কারণে ভাঙতে চায় না। এটা একটা রিজন গেল। ও বাই দ্য ওয়ে, 3টা বন্ডের মধ্যে কোন বন্ডটা কি বলতো দেখি, বলতে পারো কি না? এই উপরের আর নিচের যে দুইটা আছে এরা হচ্ছে পাই, তো এখানে তোমার 2টা পাই বন্ধন আছে। আর মাঝখানেরটা কি বন্ধন? মাঝখানেরটা হবে সিগমা, মাথায় রাখবা। তো এই 3টা বন্ধনের কারণে এর বন্ধনটা অনেক স্ট্রং হয়, তাই সহজে ভাঙতে চায় না। এটা একটা রিজন গেল। আরেকটা রিজন কি? তোমার নাইট্রোজেন যে পরমাণুটা আছে ওর ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু স্থিতিশীল। এই যে দেখো 1s2, 2s2, 2p3, এটা আমরা আগের কোয়েশ্চেনে দেখছি। এই 2p3টা কি? অর্ধপূর্ণ, হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ। এটার কারণে এ অনেক স্টেবল, তাই এও সহজে ভাঙতে চায় না বা চেঞ্জ হইতে চায় না। তো এইটা আরেকটা রিজন। তো মেইনলি এই দুইটা কারণে নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয় কেন? মানে এটা আমি তোমার যেদিন আমাদের ধরো ল্যাবে গেছিলাম ওইদিন দেখছি যে এদেরকে কেরোসিনের মধ্যে রাখা হয়। এরকম একটা পাত্রে, এরকম পাত্রের মধ্যে কেরোসিন থাকে, সেই কেরোসিনের মধ্যেই তোমার সোডিয়াম ধাতু এরকম এরকম করে থাকে। এটা দিয়ে আমরা ফিউশন একটা টেস্ট করছিলাম, এই জন্য ইউজ করছি। কিন্তু যাক, আমি ওই দিন এটা ফার্স্ট টাইম দেখছি যে তোমার কেরোসিনের মধ্যে রাখা হয়। এখন সোডিয়াম বা পটাশিয়াম যে কোনোটা আর কি, তোমার প্রথম দিকে যে ধাতুগুলো আছে পর্যায় সারণীর বাম দিকে, ওরা একটু কী হয়, ওরা তোমার একটু বেশি রিঅ্যাক্টিভ হয়। এই রিঅ্যাক্টিভ হওয়ার কারণে এরা সহজে রিয়াকশন করে, কিন্তু কেরোসিনের মধ্যে রিয়াকশনটা এরা করতে পারে না। যেমন ফর এক্সাম্পল, এই সোডিয়াম তুমি যদি বাতাসের মধ্যে রাখো, ধরো নর্মাল রুমের মধ্যে রাখছো, রুমের মধ্যে কী থাকে? অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে না? তো এই সোডিয়াম তোমার এই অক্সিজেনের সাথে ধূপধাপ করে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলবে। আর এই সোডিয়াম অক্সাইড তোমার বাতাসে এরপরে কি কী পাইতেছে? সে কার্বন ডাইঅক্সাইড পাইতেছে, এটা সে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলবে। আর এই বিক্রিয়ায় তোমার যেটা হয় যে অনেক বেশি তোমার তাপ নির্গত হয়, তাপ শক্তি অনেক বেশি বের হয়। এই তাপ শক্তি এত বেশি বের হয় যে তখন এটাকে তোমার কম্বাস্টন বলে, কম্বাস্টন। আর আগুন ধরে যেতে পারে। আরও একটা জিনিস যেটা লক্ষ্য করবা, যে এটা তো এটা যদি পানির মধ্যে আমরা রাখি,
H2O-তে যদি রাখি সোডিয়ামকে, তাহলে সে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এইখানেও আগুন ধরে যাওয়ার একটা পসিবিলিটি থাকতেছে, এই কারণে আমরা এটাকে কেরোসিনের মধ্যে রাখি, জাস্ট ফর দ্য সেফটি পারপোজেস। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি, পাই বন্ধনটা সমযোজী কেন? সমযোজী বন্ধন হওয়ার শর্ত কি, যে ইলেকট্রন, দুইটা ইলেকট্রন দেবে, মানে ইলেকট্রন পেয়ার, দুইটা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করে। এই ইলেকট্রন পেয়ার যোগান দিবে প্রত্যেকে একটা করে, আর সেটা তোমার শেয়ার করবে। শেয়ার করলেই সেটাকে আমরা বলি সমযোজী। আর যদি শেয়ার না করে একটা ইলেকট্রন পুরো দিয়ে দেয় আর একটা যদি নিয়ে নেয়, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হওয়ার মাধ্যমে সেটাকে আমরা বলি আয়নিক। তো পাই বন্ধনে কি হয়, পাই বন্ধনে ধরো আমার কাছে একটা মলিকিউল আছে, ওর এরকম একটা পি অরবিটাল আছে, দুইটাই ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এই দুইটা অরবিটালে এ একটা ইলেকট্রন থাকে। এই দুটো ইলেকট্রন মিলে এখানে একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন, এখানে একটা ইলেকট্রন দিয়ে বন্ধন মিলে একটা পাই বন্ধন তৈরি করে। তাই এখানে এইভাবে বলবা যে প্রত্যেক অণু একটা করে ইলেকট্রন এনে একটা বন্ধন তৈরি করে, সেটা হইতেছে পাই বন্ধন। যেহেতু ইলেকট্রনটা শেয়ার করতেছে আর প্রত্যেকে একটা করে জোগাড় দিতেছে, তাই এটাকে আমরা পাই বন্ধন বলবো। এই জন্য পাই বন্ধন এক ধরনের সমযোজী বন্ধন, কারণ ইলেকট্রনে শেয়ার হইতেছে। আরেকটা কথা, এখানে এই কথাটা লিখবা যে পাই বন্ধন কেমনে হয়, আগের কোয়েশ্চেন ব্যাখ্যা করছি, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, মুখোমুখি না কিন্তু, পাশাপাশি অধিক্রমণ। অবস্থান্তর মৌলসমূহ প্যারাচুম্বকীয়। আচ্ছা, প্যারাচুম্বকীয় বলতে কি বোঝায় জানো? মৌলগুলোর, এইগুলো অবস্থান্তর মূল কারা? ফার্স্ট অফ অল ডি ব্লক হইতে হবে না, তারপরে আরও কিছু শর্ত আছে। তো ডি ব্লকে কী হয়, ডি অরবিটাল আছে, সেটা ধরো 3D। এইখানে ওদের যদি তোমার একটাও আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এখানে যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন বা সবগুলো যদি আনপেয়ার্ড থাকে, তখন সেটাকে আমরা বলি প্যারাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক। আর যদি তোমার সবগুলোই ধরো যুগ্ম অবস্থায় থাকে, কোনো আনপেয়ার নাই, সব ডাবল ডাবল করে থাকে, সেটাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। যাক, এই জিনিসটা বুঝলা যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকের পার্থক্য। এখন এরা কেন প্যারাম্যাগনেটিক হয়? কারণ তোমার এই ধরো একটা উদাহরণ দিলাম অবস্থান্তর মৌলগুলোর মধ্যে 26, আয়রন 26, দ্যাট মিন্স এর হয় তোমার 3D, 4s-এর জায়গায় 2 বসবে, 4s-এর জায়গায় এই 6 বসবে এই 3D 6-এ। তো এর ডি অরবিটালটার দিকে লক্ষ্য করো, এই যে ডি অরবিটালে যে আসছে 6টা আছে না, 1 2 3 4 5 6। তো এর এই দিকে যদি দেখো, এই দেখো 4টা আনপেয়ার ইলেকট্রন আছে, 4টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই এ প্যারাচুম্বকীয়। অবস্থান্তর যতগুলো মৌল আছে সবারই এরকম কি থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। আর আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় থাকে? ডি অরবিটালে থাকে। থাকলেই আমরা সেটাকে বলি প্যারাচুম্বকীয়। তাই অবস্থান্তর মৌলসমূহ প্যারাচুম্বকীয়। শেষ। আচ্ছা, CH4 একটা অপোলার অণু কেন? তো তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি যেই টপিকটা আছে, সেখানে দেখবা লেখা আছে যে এখানে যে দুইটা মলিকিউল আছে, কার্বন আর হাইড্রোজেন, এদের প্রত্যেকের তড়িৎ ঋণাত্মকতা আছে আলাদা আলাদা। তো এই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি 0.5 থেকে কম হয়, সেটাকে আমরা বলি অপোলার। তো এখানে তোমার পার্থক্য আমরা এখন বের করব। কার্বনের কত? কার্বনের হচ্ছে 2.5 ইলেকট্রোনেগেটিভিটি। তারপরে হাইড্রোজেনের কত? 2.1। তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত আসতেছে দেখো তো, 0.4 না? তার মানে এরা অপোলার। আরও একটা ব্যাখ্যা আছে, সেটা দেখাই। এই যে এটাও তো দেখাই দিবা যে CH4-এ কি চারদিকে 4টা হাইড্রোজেন থাকে না? এখন ধরো এদের মধ্যে তোমার এই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি না, তার মানে এই ইলেকট্রনগুলোকে এর দিকে বেশি টানবে। তো এই দিকে টানতেছে আর এই দিকে টানতেছে। আচ্ছা, এরকম অ্যারো সাইন দিয়ে তোমার এই ডাইপোল মুভমেন্ট দেখানো হয়, বুঝছো? তো একটা নিচের দিকে একটা উপর দিকে, তো দুইটা সমান না, কাটাকাটি। এই সাইড থেকেও যখন এদিক যাইতেছে, এই সাইড থেকেও এদিকে আসতেছে, এই দুটো সমান না, তো কাটাকাটি। এইভাবে করে তোমার নেট যে ডাইপোল মোমেন্ট, এটাকে ডাইপোল মোমেন্ট বলে, এটা সমান সমান 0, কারণ এদিকে একটা এদিকে একটা, এরা কাটাকাটি, নিচে একটা উপরে একটা, কাটাকাটি। তো এই কারণে এরা অপোলার। যদি তোমার এরকম হইতো যে ধরো উপরের দিকে 3টা আছে, তাইলে এটা কি অপোলার হইতো না, কারণ এদিকে একটা পোল আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সোডিয়াম প্লাসের আকার ম্যাগনেসিয়াম 2+-এর চেয়ে বড় কেন? আসলে দুইটাকে আমরা এখন একটু এখানে হিসেব করে দেখি। সোডিয়াম যে আছে ওর প্রোটন কয়টা? সোডিয়াম প্লাস যে আছে ওর প্রোটন কয়টা? 11টাই না? আর এই ম্যাগনেসিয়াম 2+ যে আছে ওর প্রোটন কয়টা? 12টা না?
তো এর সেন্টারে আর এর সেন্টারে প্রোটন সংখ্যা কি সেম? না, এর প্রোটন বেশি। প্রোটন বেশি হলে কি হয়, এর যে অরবিটগুলো যে আছে, এর ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে, নিজের দিকে আকর্ষণ করবে না? তো এর আকর্ষণটা বেশি হবে না ম্যাগনেসিয়ামের, আর এর আকর্ষণ ওর তুলনায় কম হবে। তো আকর্ষণ বেশি হলে কি হয়, এটাকে কাছে টানতে টানতে ছোট করে ফেলবে না বেশি? এই জন্য ম্যাগনেসিয়াম 2+ আকার বা সাইজ ছোট, আর সোডিয়াম প্লাসের সাইজ বড়। মেইনলি কেন? আকর্ষণ বলের কারণে। এটা তোমরা ওই যে আচ্ছা থাক, এই তোমার কুলম্ব ফোর্স এখানে ব্যাখ্যা করা লাগবে না, এটা দিয়ে জাস্ট বুঝাই দিও যে এই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা আলাদা, তো প্রোটন বেশি মানে কি, প্রোটন বাড়লে কি হয়, আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়লে টেনে নিয়ে আসবে কাছে, তাই সাইজ ছোট হয়ে যায়। শেষ। এই ব্যাখ্যাটাই দিয়ে এই দুটো ছবি দেখাই দিও। আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখতেছি এটা হচ্ছে কি, যে ইথানল পানিতে দ্রবণীয় কেন? ইথানল যে আছে এর সংখ্যা দিতেছে কি C2H5OH। দেখতে অনেকটা তোমার এরকম, এই যে অক্সিজেন যে আছে এর এক সাইডে হাইড্রোজেন, আর এখানে ধরো C2H5। এই ইথানল হচ্ছে তোমার পোলার যৌগ, এর মধ্যে যে অক্সিজেনের আংশিক নেগেটিভ প্রান্ত আর এখানে আংশিক পজিটিভ প্রান্ত তৈরি হয়। ওকে, তো পোলার যৌগ। আর H2O যে আছে এ নিজেও পোলার যৌগ, কারণ এর এরকম H থাকে, এরও এখানে আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ তৈরি হয়। তো এই H2 এর মধ্যে যখন ইথানল দাও, এও পোলার, H2 এর মধ্যে যখন ইথানল দাও, তো এই দুই সাইডে ধরো দুইটা H2O থাকলো, এই সাইডে একটা H2O, ইথানলের চারপাশে ধরো এরকম H2O দিলা, দিলে যেটা হবে যে এখানে দেখো আংশিক নেগেটিভ আর আংশিক পজিটিভ, নেগেটিভ পজিটিভের মাঝে কি এক ধরনের আকর্ষণ বল কাজ করে না? এই যে এখানে কি পজিটিভ নেগেটিভ, তো এই ইথানলের সাথে এই যে H2O আছে, এরা তোমার এইভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, হাইড্রোজেন বন্ধন তৈরি করার মাধ্যমে এ দ্রবণীয় হয়। আরেকটা জিনিস আছে, যে তোমার একটা টপিক আছে যে লাইক ডিজলভস, DISSOLVES, লাইক মানে যে যেমন, সে সেরকম জিনিসকে তার মধ্যে ডিজলভ বা দ্রবণীয় করে। পানি নিজেই পোলার, ইথানলও পোলার, তাই ওর মধ্যেও দ্রবণীয়। আর কিভাবে দ্রবণীয় হয়েছে, এই যে হাইড্রোজেন বন্ধন দিয়ে এভাবে হয়েছে। আচ্ছা, এখানে কি ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড কার গলনাঙ্ক কম বা বেশি? আচ্ছা, এটা তোমার মেইনলি ব্যাখ্যা করা যায় হচ্ছে ফাজানের নীতি দিয়ে। ফাজানের নীতি দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়? ফাজানের নীতি অনুযায়ী তোমার, ফাজানের নীতিটা কি, মেইনলি আয়নিক যে যৌগ আছে যারা, তাদের মধ্যে কি সমযোজী বৈশিষ্ট্য দেখা দেয়, রাইট? তো কারা বেশি সমযোজী হবে আয়নিক হওয়ার পরেও? এরা দুইটাই কিন্তু আয়নিক, কিন্তু কে বেশি এদের মধ্যে সমযোজী? ফাজনের নীতি অনুযায়ী তোমার যার এখানে চার্জ বেশি সে সমযোজী হবে, তারপরে যার ক্যাটায়ন হচ্ছে কি ছোট আর অ্যানায়ন সাইজে বড় সে বেশি সমযোজী হবে, এরকম কিছু শর্ত ফাজান দিছে। তো এদের দুইটার মধ্যে কি ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই কিন্তু সেম, তাহলে আমরা কি দেখবো এখন? চার্জ ডেন্সিটি দেখবো। এই যে ফেরাস ক্লোরাইড যে আছে এর চার্জ কত, 2+ না? আয়রনের, এখানে আয়রনের চার্জ কত, 3+ না? তাহলে চার্জ ডেন্সিটি কার বেশি? এর চার্জ ডেন্সিটি বেশি, তাই ওর মধ্যে কি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখা যাবে। কে বলছে এই কথা? ফাজান বলছে। তো সমযোজী হওয়া মানে কি, তার গলনাঙ্ক কমে যাবে, কারণ আয়নিকের গলনাঙ্ক বেশি, সমযোজীর গলনাঙ্ক কম। শেষ। এভাবে ব্যাখ্যা করে দিবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার, এই ফেরিক অক্সাইডের অম্লত্ব কত? এই অম্লত্ব হচ্ছে তোমার মেইনলি এর যেই অক্সিজেনের চার্জ, সেইটা অক্সিজেনের চার্জ কত, -2 × 4 = -8। তার মানে এটা দিয়ে আমরা বুঝতেছি যে এখানে যে আয়রনটা আছে সে টোটাল 8টা HCl এর সাথে বিক্রিয়া করতে পারে, তাই এর অম্লত্ব 8। এখন 2 মার্কের জন্য তো এইটুকু লিখলে হবে না, তোমার এখানে এক্সট্রা একটু কথাবার্তা লিখতে হবে। তোমরা যেটা করতে পারো যে বিক্রিয়াটা দেখাইতে পারো, যে Fe3O4 যে আছে এ 8টা HCl এর সাথে কি বিক্রিয়া দেয় যুক্ত হলে, যেরকম একটা হচ্ছে ফেরাস ক্লোরাইড তৈরি করে, 2টা ফেরিক ক্লোরাইড তৈরি করে।
এই যে 3টা আয়রন, এদিকে 3টা আয়রন মিলে গেছে, বাস। আর ক্লোরিনের সংখ্যা দেখো তো, তোমার 8টা মিলানোর জন্য আর কি করতে হবে? এখানে 6টা, এখানে 2টা, 8টা হয়ে গেছে। আর বাকিটা তোমার পানি তৈরি করে। 4টা অক্সিজেন, এই সাইডে কয়টা অক্সিজেন আছে? 4টা না, তো 4টা H2O হবে ওই সাইডে। এরপর কোশ্চেন হচ্ছে যে H2O একটা পোলার যৌগ। আচ্ছা, পোলারিটি তোমার মেইনলি নির্ভর করে যে এখানে যে দুটো অণু আছে, অক্সিজেন আর হাইড্রোজেন, এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের উপর। হাইড্রোজেনের আর অক্সিজেনের কত? 3.5, হাইড্রোজেনের কত? 2.1। তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? 1.4। যেহেতু পার্থক্য অনেক বেশি, তাই এটা তোমার পোলার যৌগ। আর সেকেন্ডলি তুমি যদি এটার দিকে যদি তাকাও, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি হয়? ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে, ওর চার্জ একটু নেগেটিভ, ওর চার্জ একটু পজিটিভ। যেহেতু অক্সিজেনের উপর আংশিক নেগেটিভ আর হাইড্রোজেনগুলোর উপর আংশিক পজিটিভ চার্জের উদ্ভব হয়েছে, তার মানে একটা পজিটিভ পোল আর একটা কি নেগেটিভ পোলের এখানে আমার উদ্ভব হয়েছে। তার কারণে এই যৌগটা এক ধরনের পোলার যৌগ। সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, কিন্তু এটা অদ্রবণীয় কেন? আচ্ছা, এটা ফাজানের নীতি দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারবা। একটু আগেই বলছি, ফাজানের নীতিতে একটা কথা ছিল, ওর নীতিতে যে তোমার আমি বলছিলাম যে ক্যাটায়নের আকার যত ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, ওর মধ্যে কি হবে? ও তত বেশি সমযোজী হবে, মানে পোলার আয়ন তত বেশি হবে। এইখানে দেখো, ফার্স্টে সিলভার ফ্লোরাইড আর ব্রোমাইডের মধ্যে কি ক্যাটায়ন সেম না? তো ক্যাটায়ন দিয়ে আমি এখানে কোনো পার্থক্য করতে পারছি না। অ্যানায়ন কি কি? ফ্লোরিন আর ব্রোমিন। ফ্লোরিন আর ব্রোমিন এরা কিন্তু দেখবা যে একই গ্রুপের। এই যে ফ্লোরিন, ক্লোরিন 17 নম্বর গ্রুপ সম্ভবত, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লোরিনের থেকে ব্রোমিন আরো বড় না সাইজে? ফ্লোরিন একটু হলে ব্রোমিন এত বড়। তো ব্রোমিনের সাইজ যেহেতু বড়, এর কি হবে? এর মধ্যে ফাজানের নীতি অনুযায়ী সমযোজী বেশি হবে। সমযোজী মানে কি? পানিতে অদ্রবণীয়। অদ্রবণীয়। আর এই ফ্লোরিন যেটা আছে, ফ্লোরাইড, সেটা কি হবে? তাইলে আয়নিক হবে, অদ্রবণীয় হবে, শেষ। ফাজানের নীতি দিয়ে এটা ব্যাখ্যা করতে পারলা। ফাজানের নীতি থেকে কিন্তু অনেকগুলোই কোয়েশ্চেন আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে H2O কক্ষ তাপমাত্রায় তরল, কিন্তু H2S কেন গ্যাসীয়? আচ্ছা, এটা তরল কেন জানো? কারণ এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। এটা অলরেডি তোমরা দেখছো যে H2O তে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে নেগেটিভ পোল তৈরি হয়, এখানে পজিটিভ পোল তৈরি হয়, এরকম, বুঝছো? এই ধরো এটা অক্সিজেন, এই হাইড্রোজেন H2O অণু, এ যেহেতু মাইনাস, এর সাথে এই যে আরেকটা অক্সিজেনের হাইড্রোজেন আছে, ও তো প্লাস, এদের মধ্যে এরকম করে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, তাই এ তরল। কিন্তু H2S যা আছে, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। কেন নাই? কারণ সালফারের যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, এটা অক্সিজেনের তুলনায় কম। অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি, সেটা বেশি। বেশি হওয়ার কারণে এই নেগেটিভ প্রান্ত তৈরি হয়েছে, একদিক নেগেটিভ হলে আরেকদিক পজিটিভ হয়ে গেছে, সেখান থেকে এরকম হাইড্রোজেন বন্ধন হয়েছে, আর এটা তরল, আর এটা গ্যাসীয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। পুরো যে তোমার পর্যায় সারণী আছে, তার মধ্যে ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। আর এর তড়িৎ ঋণাত্মকতা, তোমার যে পাউলিং স্কেল, যে স্কেল দিয়ে আমরা তড়িৎ ঋণাত্মকতা হিসেব করি, সেই পাউলিং স্কেলের তড়িৎ ঋণাত্মকতা তোমার 4, আর এটা হচ্ছে পুরো পর্যায় সারণীর মধ্যে ম্যাক্সিমাম। এর এত তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণটা কি? এত নেগেটিভ হওয়ার কারণটা কি? কারণ যদি তুমি দেখতে চাও, দেখবো যে ফ্লোরিন হচ্ছে কি পর্যায় সারণীর ডান দিকে আছে, নিষ্ক্রিয় গ্যাসের আগেই, তাই না? তার মানে ডান দিকে গেলে কি হয়? সাইজ বড় থেকে আস্তে 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 ছোট হয়। তো ফ্লোরিনের যেটা হয়েছে, ফার্স্ট অফ অল এর সাইজ ছোট। সাইজ ছোট হওয়ার কারণে, ধরো এটা ফ্লোরিন, এটা আরেকটা মৌল, সাইজ ছোট হওয়ার কারণে যেটা হয়েছে যে এর পজিটিভ যে চার্জগুলো আছে, এ বন্ধনে ধরো তোমার 2টা ইলেকট্রন দেয় দুইজন, সেই ইলেকট্রনগুলোকে এ নিজের দিকে টানার প্রবণতাটা বেশি থাকে। সমযোজী বন্ধনে যে 2টা ইলেকট্রন দেয়, সেটাকে এ নিজের দিকে যে টানার প্রবণতা, সেটা বেশি থাকে, কারণ এর সাইজ অনেক ছোট, তাই এ হয় কি বেশি সক্রিয়। আর এই কারণে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, কারণ ইলেকট্রনগুলো নিজের দিকে নিলে কি এর দিকে নেগেটিভ চার্জ বাড়তে থাকবে না, তাই তড়িৎ ঋণাত্মকতা বেশি। NH4 যে অ্যামোনিয়াম আয়ন, এখানে সন্নিবেশ বন্ধন ব্যাখ্যা করো। সন্নিবেশ বন্ধন কি হয়? একটা সমযোজী বন্ধন, কিন্তু সেইখানে কি 2টা ইলেকট্রনই একজনই দেয়, কোনো শেয়ার করার এখানে ব্যাপার নেই। তো এই নাইট্রোজেন NH3 যে তোমার থাকে,
নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষপথে একটু পর্যায় সারণীতে দেখবা যে 5টা ইলেকট্রন থাকে। তো এইখানে এই 3 দিকে 3টা দিছে আর এদিকে 2টা আছে। এই 2টা ইলেকট্রনে কি করে, একটা হাইড্রোজেন প্লাসকে দিয়ে দেয়। এটা কি ধরনের বন্ধন? এই অ্যারো সাইন দিয়ে কি বুঝো? এটা সন্নিবেশ বন্ধন না? তো দিয়ে দিলে তোমার এইভাবে এই সন্নিবেশ বন্ধনটা তৈরি হয়। তো এখানে 2টা ইলেকট্রনই কে দিচ্ছে? নাইট্রোজেন দিচ্ছে, আর নিচ্ছে কে? হাইড্রোজেন প্লাস। তাহলে এই বন্ধনটা কি ধরনের বন্ধন? সমযোজী বন্ধন, এই সন্নিবেশ সমযোজী বন্ধন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? আচ্ছা, ফ্লোরিন কিন্তু আকারে অনেক ছোট, আগেই বলছি, আর ক্লোরিন হচ্ছে আকারে তোমার এরকম বড়। এই ছোট জায়গায় তোমার কি হয়, অনেকগুলো ইলেকট্রন যখন দিতে হয় জায়গা, তখন ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। এখানে আরো একটা ইলেকট্রন নতুন করে প্রবেশ করানো কঠিন, তাই ইলেকট্রন আসক্তি কম। আর এর ইলেকট্রন আসক্তি বেশি, কারণ এর ইলেকট্রন ডেনসিটি এখানে কম।